বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে স্পেন যেভাবে ফ্রান্সকে নাস্তানাবুদ করলো, সেই একই ব্লু প্রিন্টে দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা কি ইংল্যান্ডকে কোণঠাসা করে ফেলতে পারবে? অবভিয়াসলি আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি তো আর প্রথম সেমিফাইনাল দেখে তার কৌশল সাজাবেন না। স্পেন কিভাবে ফ্রান্সের বিপক্ষে খেলেছে সেই অনুযায়ী তিনি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের স্ট্র্যাটেজি সাজাবেন না। কিন্তু এই ফার্স্ট সেমিফাইনালটাতে আমরা স্পেনের স্ট্র্যাটেজির যেই জায়গাগুলো দেখেছি সেখানে অন্তত 4-5টা জায়গা রয়েছে যেটা আর্জেন্টিনার খেলাও আমরা দেখতে পারি ইংল্যান্ডের বিপক্ষে। সেই জায়গাগুলো নিয়ে আসলে আমি একটু আলোচনা করতে চাই। এই ম্যাচটার আগে, প্রথম সেমিফাইনালের আগে ফ্রান্সকেই ফেভারিটের তালিকায় রেখেছিলেন বেশিরভাগ। এটা পৃথিবী জোড়া, এটা আমার আপনার ইস্যু না। আমিও ফ্রান্সকে রেখেছিলাম, আমার কাছেও বিশ্বকাপ জয় ফ্রান্সকে 1 নম্বর ফেভারিট মনে হয়েছিল। কিন্তু ফ্রান্স এই ম্যাচটা হেরে গেছে। স্পেনের কাছে তো তারা হারতেই পারে, পরাশক্তি দুইটা দলের মুখোমুখি হলে সেখানে যে কোনো একটা দল জিতে বেরিয়ে আসতে পারে। সারপ্রাইজিং যেটা সেটা হচ্ছে স্পেন যেভাবে জিতেছে, ফ্রান্স যেভাবে হেরেছে। মানে পুরো ম্যাচে স্পেন আসলে ফ্রান্সকে কোনো চান্সই দেয়নি। ম্যাচের কোনো সময় মনে হয়নি যে স্পেন ম্যাচের কন্ট্রোলটা তাদের কাছে নাই, তারা ম্যাচটা হারতে পারে বা ফ্রান্সের জেতার কোনো একটা সুযোগ রয়েছে। ধরুন গত বিশ্বকাপ ফাইনালেও তো আর্জেন্টিনা ফ্রান্সকে শুরুতে একটা দীর্ঘ সময় ধরে পুরোপুরি আউটপ্লেড করে দিয়েছিল, কিন্তু ওই যে মোমেন্টের ম্যাজিকে কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সকে ম্যাচে ফেরালেন, খেলা এক্সট্রা টাইমে গেল, তারপরে টাই ব্রেক, তারপরে সেই মহাস্মরণীয় ম্যাচ, সেগুলো তো রয়েছে। কিন্তু স্পেন আজকে ফ্রান্সকে ওই ন্যূনতম সুযোগটাও কোনো সময় দেয়নি। কোন জায়গাটাতে আসলে দেয়নি, এবং সেইটা আমরা আর্জেন্টিনার খেলাতেও ইংল্যান্ডের বিপক্ষে দেখতে পাবো কিনা। আমি বলছিলাম যে কয়েকটা পয়েন্ট রয়েছে, 4-5টা পয়েন্ট রয়েছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। যেমন নাম্বার 1, মিডফিল্ডের দখলটা নেয়া, ম্যাচের টেম্পোটা সেট করা, নিজেদের টেম্পোতে হচ্ছে গিয়ে ম্যাচটা খেলা, যেইটা স্পেন করতে পেরেছে। স্পেনের স্পেশালি তাদের ওই 2 মিডফিল্ডার রদ্রি এবং ফাবিয়ান রুইজ, এটা তারা করতে পেরেছে। রদ্রি তো এটা একটা মাস্টার ক্লাস ছিল তার এই ম্যাচটাতে, পুরো ওয়ার্ল্ড কাপটাই তিনি দুর্দান্ত খেলছেন। আর ফাবিয়ান রুইজ গত ম্যাচে একাদশে এসেছেন পেদ্রির জায়গায়, এবং একাদশে আসার পরে রদ্রিকে তিনি কমপ্লিমেন্ট করছেন খুব ভালোভাবে। মিডল অফ দ্য পার্কটা একেবারে স্পেন তাদের দখলটাতে রেখেছেন। এখন আপনি আমাকে বলেন, দানি ওলমো হচ্ছে কি অনেক সময় পিছিয়ে এসে এই মিডফিল্ডটা ওভারলোড করার ক্ষেত্রে কাজে লাগছে। আপনি আমাকে বলেন তো দেখি, ফ্রান্সের যে কোচ দিদিয়ার দেশম, তিনি কি এটা জানতেন না? স্পেনের খেলার এই প্যাটার্ন সম্পর্কে তিনি অবগত না? অবশ্যই অবগত। তিনি তো ওয়ার্ল্ড কাপ খালি জেতেন। কিন্তু আজকের এই নির্দিষ্ট দিনের ম্যাচটাতে স্পেনের এই মিডফিল্ডের কোনো জবাব ফ্রান্সের মিডফিল্ডারদের কাছে ছিল না। সেটা অরেলিয়ান চুয়ামেনি বলেন, র্যাবিও বলেন, কিংবা পরে যে মানকোনাকে নামানো হয়েছে, তাদের কাছে আসলে ওই অ্যান্সারটা ছিল না। এখন আমি এটাই বলছি যে আর্জেন্টিনাও কি একই রকম এটা আসলে রেপ্লিকেট করতে পারে কিনা ইংল্যান্ডের বিপক্ষে। আর্জেন্টিনা এখানে সুবিধার জায়গা হচ্ছে কি, তাদের কোচ স্ক্যালোনি এমনিতেই মিডফিল্ড ওভারলোড করে খেলতে পছন্দ করেন, এবং তারা 4 জন মিডফিল্ডার নিয়ে খেলাচ্ছেন। ডিফেন্সের সামনে শিল্ড হয়ে লিয়ান্দ্রো পারেদেস রয়েছেন, তারপরে সামনে হচ্ছে গিয়ে রদ্রিগো দি পল, অ্যালেক্সিস ম্যাকালিস্টার, এনজো ফার্নান্ডেজ রয়েছেন। ফলে আর্জেন্টিনা এমনিতেই অনেক ন্যারো শেপে খেলে, সেইখানটাতে তাদের ফুল ব্যাকরা পর্যন্ত হচ্ছে গিয়ে এই ওয়াইড মিডফিল্ডারদের কাছাকাছি হয়ে যায়। টিপিক্যাল যে উইঙ্গার যে পজিশন, সেই পজিশনটাতে তারা থাকে না। ফলে তারা যেহেতু হচ্ছে গিয়ে মিডফিল্ড ওভারলোড করেই খেলে, 4 জন মিডফিল্ডার রয়েছেন, এবং সেইখানটাতে হচ্ছে গিয়ে ফুল ব্যাকরাও হেল্প করবেন। সেই কাজটা আর্জেন্টিনা ইংল্যান্ডের বিপক্ষে করতে পারেন। এখন ইংল্যান্ডের এখানে 2 জন এলিট সেন্ট্রাল মিডফিল্ডার রয়েছেন। ডেক্লান রাইস মনে হয় অসুস্থতা কাটিয়ে তিনি খেলবেন, এবং এলিয়ট অ্যান্ডারসন সঙ্গে এখানে নিশ্চিতভাবে জুড বেলিংহাম পিছিয়ে আসবেন হেল্প করার জন্য। হ্যারি কেইনকে আমরা ওয়ার্ল্ড কাপে অনেক ম্যাচেই দেখেছি, তিনি অনেক বেশি ওই যে কোয়ার্টার ব্যাকের মতো পেছন থেকে খেলেন। এবং তাদের যে ইংল্যান্ডের যে উইঙ্গার যে 2 সাইড থেকে খেলানো হবে, সেটা অ্যান্থনি গর্ডন, এবং এই পাশ দেয়া মাডুয়েকে কিংবা ধরেন সাকা, যাকেই খেলানো হোক কেন, তারাও হচ্ছে গিয়ে মাঝখানে চলে এসে সেইটাকে আর্জেন্টিনার যে সংখ্যাগত অ্যাডভান্টেজ যেটা, সেইটাকে হচ্ছে গিয়ে নিউট্রালাইজ করার চেষ্টার জায়গাটা করবেন। মিডফিল্ডের এই যে দখল নেওয়ার যে ব্যাপারটা এবং টেম্পোটা নিজেদের মতো সেট করা, সেইটা স্পেন যদি ফ্রান্সের বিপক্ষে পারে, তাহলে আর্জেন্টিনারও ইংল্যান্ডের বিপক্ষে পারার কথা সংখ্যাগত দিক থেকে, এবং 4 জন মিডফিল্ডার যেহেতু তারা প্রপার সেন্ট্রাল মিডফিল্ডার খেলাবে, সেই কারণে ওইটা আসলে আমরা এই ম্যাচটাতে দেখতে পারি। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে গিয়ে অ্যাটাকিং লিঙ্কটাকে সাফোকেট করে ফেলা, যেটা স্পেন খুব ভালোভাবে করেছে। যেই কারণে ফ্রান্সের যেই অ্যাটাকের মূল সূত্রধর মাইকেল ওলিসে,
তাকে এই ম্যাচটাতে খুঁজেই পাওয়া যায় না। পুরো ওয়ার্ল্ড কাপে তিনি দুর্দান্ত খেলেছেন। কিলিয়ান এমবাপ্পের পর ফ্রান্সের বেস্ট প্লেয়ার, ইনফ্যাক্ট তাদের অ্যাটাকের মূল প্লেয়ারই হচ্ছে গিয়ে এই মাইকেল ওলিসে। কিন্তু যখন স্পেন এই মিডফিল্ডের দখলটা নিল এবং এই মাইকেল ওলিসেকে কোনোরকম কোনো স্পেস আসলে ফ্রান্সের এই জায়গাটাতে দেয়নি স্পেন, যেই কারণে তিনি ওই ডিফেন্স আর অ্যাটাকের মাঝখানে যে একটা সূত্রধর, মিডফিল্ডার অ্যাটাকের মাঝে যে সূত্রধর রাদার, সেইটা রোলটা তিনি একেবারেই পালন করতে পারেননি। এতটাই ইনএফেক্টিভ ছিলেন যে এই মাইকেল ওলিসেকে কিন্তু কোচ দিদিয়ের দেশাম সেকেন্ড হাফে যখন দল 2-0 পিছিয়ে আছে সেই সময় তুলে নিতে বাধ্য হয়েছে। এখন আর্জেন্টিনা কি সেম কাজটা কি জুড বেলিংহামের ক্ষেত্রে করতে পারবে কিনা? ইংল্যান্ডের সেই অ্যাটাকিং যে লিঞ্চপিন সেইটা কিন্তু এই জুড বেলিংহাম, তিনি কিন্তু সেই লিঙ্ক আপটা করে থাকেন। তাকে কি আর্জেন্টিনা এই মিডল অফ দ্য পার্কে ওভারলোড করে হোক বা তার সাথে হচ্ছে কি ম্যান রেখে হোক, ওইটা কি সাফোকেটিং করে ফেলতে পারবে কিনা? পাসিং লেনগুলোকে বন্ধ করে দিতে পারবে কিনা জুড বেলিংহামের? এখানে পাসিং অ্যাঙ্গেলগুলোকে আসলে বন্ধ করে দিতে পারবে কিনা? এইটা আর্জেন্টিনার খেলাতে আমরা আসলে